হ্যাঁ, আচ্ছা ওখানে আমার জবাব ছিল যে আমার আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেষ্টা মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান মানে উনাদের ভাষ্যমতে যিনি বাংলাদেশের সরকার প্রধান তাকে আমি আহ অপমান করেছি বা অপমানসূচক কথাবার্তা বলেছি। এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ। আর রিসেট বাটন পুশ করে ওদের হিংসে খামা এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি। এতে প্রধান উপদেষ্টা মমতার আহ, মানে হয়েছে মানে আত্মসম্মানে আঘাত লেগেছে। এটাই ছিল আমার মোটামুটি মূল অভিযোগ। তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুশ করে অতীত মুছে ফেলার বিষয়টা এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে। যেমন ধরেন আর হচ্ছে আমি ছোট থেকে পড়াশোনাই করছি, তারপর গান শেখা, কবিতা আবৃত্তি শেখা এইসবের ভিতরেই ছিলাম। মানে আমাদের মিলেনিয়াল যে বাচ্চারা যেভাবে বড় হয় আর কি সেভাবে। তো এরপর ইউনিভার্সিটিতে গেলাম, শাহজালাল ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ওখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ওখানে পড়াশোনার প্রেশার ছিল। আর আমার ওই টাইমে আমার 2টা থিসিস আমার পাবলিকেশন হয়েছে। তো আমার পরিশ্রম করতে হয়েছে ওই টাইমটাতে। আর হচ্ছে এর বাইরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে তখন কখনোই যুক্ত ছিলাম না। আর আরেকটা ব্যাপার আমি বলি যে বাংলাদেশের যে ইতিহাস নিয়ে পড়াশোনা, আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের পর ইতিহাস নিয়ে পড়াশোনাটা হয় যেহেতু সায়েন্স আর্টস কমার্স এভাবে ভাগ হচ্ছে। যারা আর্টস এর থাকে মানে হিউম্যানিটিজ এর থাকে তারা পড়ে, তারা অনেক কিছু জানেন ইতিহাস সম্পর্কে। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমার আসলে জানাই হয় না ওভাবে বেশি, পড়াও হয় নাই। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরও ইতিহাস পড়া হয়নি। তারপর যখন আমি পিসিএস এক্সামটা দিই, তো ওই সময়টাতে ওই সময়টা তো আসলে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু লাইফের নিয়ে একটা সিলেবাসের একটা পোর্শন ছিল। তো ওই সময় আমাকে পড়তে হয়েছে। তখন আমি আসলে খুব আন্তরিকভাবে পড়ার চেষ্টা করছি। আমি খুব ইন্টারেস্ট পাইতাম যে দেশের এত মানে রিচ একটা ইতিহাস আছে। যে আমরা 24 বছর সংগ্রাম করে তারপর 9 মাস রক্ত বই যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করছি। মানে আমার মনে হচ্ছে যে আমরা একটা আসলে বীরের জাতি। তো এবং এর সাথে সাথে যে বঙ্গবন্ধু আত্মত্যাগ, উনি যে এত বছর তারা বরণ করলেন আমাদের জন্য, আমার জন্য। উনি যদি কারাবরণ না করতেন, না লাইফের 12 বছর যদি গিয়ে না দিতেন, আজকে আমি হয়তো এই পর্যায়ে থাকতে পারি। তো আমার একটা মানে খুব অসম্ভব রকম একটা কৃতজ্ঞতা বোধ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা সংগ্রাম করেছেন এই 24 বছর, যারা জীবন দিয়েছেন। অনেক মা বোন তাদের সম্ভ্রম হানি হয়েছে। তাদের এত ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশে হাঁটতে পারতেছি, একটা সরকারি চাকরি করতে পারতেছি। এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ থেকে। এটা কোনো মানে এমন না যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলেই আমি এগুলা ধারণ করবো আর আওয়ামী লীগের সাথে না থাকলে আমি ধারণ করবো না, এটা না। বাংলাদেশের মূল ভিত্তিটাই তো মুক্তিযুদ্ধ, এটা তো প্রত্যেক নাগরিকেরই ধারণ করতে হবে, তাই না? তো আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা হিসেবে তো আমার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কথা না, তো আইনসম্মত না। কিন্তু ঐতিহাসিক সত্য যেটা সেগুলো তো আমাকে বলতেই হবে। যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাবো? সেটা তো না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, এটা তো একটা ঐতিহাসিক সত্য। এটা বললে কি আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে যাই? এগুলো তো সব আসলে প্রোপাগান্ডা ছড়ানো। আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এটাও একটা ঐতিহাসিক সত্য, এটা কেউ ডিনাই করতে পারবে না। এই যে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে বা মুক্তিযুদ্ধকে নিজে কুক্ষিগত করে রাখছে। তো মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কুক্ষিগত করে রাখার কথা, কারণ মুক্তিযুদ্ধটা আমারও, মুক্তিযুদ্ধটা আপনারও।
মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগেরও, মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে। তো আহ তো এটাই আর কি। তো যারা বলে যে আওয়ামী লীগের দোসর, আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোসর, আমি মুক্তিযুদ্ধের দোসর, বাংলাদেশের দোসর, বঙ্গবন্ধুর দোসর, বঙ্গবন্ধুর দালাল, বাংলাদেশের দালাল। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি কি আপনার পরিবারে কোনো মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তিযোদ্ধা কোটায় কি আপনি চাকরিতে এসেছিলেন? না, আমার পরিবারে কোনো মুক্তিযোদ্ধার সদস্য নাই। আর 40তম বিসিএস ছিল কোটাবিহীন বিসিএস। তো মুক্তিযোদ্ধা কোটায় তো সব প্রশ্নই আসে। আর এমনিতেও মুক্তিযোদ্ধা সদস্য নাই আমার পরিবারে। মানে কোটাবিহীন কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি, কোটা মুক্ত আন্দোলনের উপনীতাবাদ, হ্যাঁ, সেই মানুষটা একটা পরিস্থিতির শিকার হলেন আপনি আর কি। আচ্ছা, এরপরে সেগুলা কিছু শেয়ার করা যায়, আপনি কি জবাব দিয়েছেন? আর যে শোকজ নোটিশটা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওখানে আমার জবাব ছিল যে আমার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল আমি প্রধান উপদেষ্টা, মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান, মানে ওনাদের ভাষ্য মতে যিনি বাংলাদেশের সরকার প্রধান, তাকে আমি অপমান করেছি বা অপমান সূচক কথাবার্তা বলেছি। এটা আসলে বলা যায় না কোনো সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ। আর রিসেট বাটন পুশ করে ওদের হিংসা খানা, এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি। এতে প্রধান উপদেষ্টা মমতার মানে হয়েছে, মানে আত্মসম্মানে আঘাত লেগেছে। এটাই ছিল আমার মোটামুটি মূল অভিযোগ। তো আমি আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুশ করে অতীত মুছে ফেলার বিষয়টা, এটা আসলেই যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন, ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুশ করা হয়েছে। যেমন ধরেন ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হয়েছে, ধানমন্ডি 32 নম্বরে 5 আগস্টে আগুন দেওয়া হয়েছে। তারপর ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছে। গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তো ওটার বিপরীতে ইনকিলাব মঞ্চ দাঁড় করানো হয়েছে, যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। তো তারপর বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মানে না, মৃত্যুপর রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হওয়া থেকে ওনারা বঞ্চিত হয়েছে। আমরা দেখছি যে মতিয়া চৌধুরী উনি রাষ্ট্র সম্মান পান নাই। তারপর আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী ছিল না, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল সরকারের। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কে প্রোটেকশন কেন দেওয়া হয় নাই? আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে। তো তারপর হচ্ছে একটা মানবাধিকার মানে যুদ্ধাপরাধীদের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল, ওটা আবার নতুন করে গঠন করা হয়েছে। সেখানে আমার প্রথম মানে চিফ প্রসিকিউটর হয়েছে জনাব তাজুল ইসলাম, যিনি আবার 2000 সালে যে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে, তো সেখানকার ইন্টারনেটের সমস্যা হচ্ছে তাপসী। আসছে এবং মুক্তিযুদ্ধকে রিসেট করে ওর নিচে ফেলার সময় আসছে। তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলেই কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে। এবং আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন, সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকলো, প্লিজ আপনারা ব্যাপারগুলো দিয়েছেন, আসলে দুটো রিসেট বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে, আমরা যদি প্রতিবাদ না করি, সেক্ষেত্রে আমাদের ইতিহাস কিন্তু একটা সময় নিচে সামনে হবে। তখন কিন্তু আবার যদি আমরা এই টাইম ব্যাক করতে চাই, তখন আমাদের আগে হয়তো 30 লক্ষ
জীবন দিতে হয়েছিল, এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থাটাতে দায়িত্ব হবে। তো এটাই ছিল। আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না। এই ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি আমার জবাবে। তো যেন ওনারা বুঝেন, আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আমার এই বিষয়গুলো তদন্ত করবেন, তার কাছে অ্যাটলিস্ট আমার এই মেসেজটা পৌঁছে দেওয়ার, সবাইকে একটু সতর্ক করার চেষ্টা করা যে বাংলাদেশ আসলেই কিন্তু মানে রং হাতে আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে, দেশ বিরোধী শক্তির হাতে আছে। আপনারা সতর্ক হন, একটু বেশি চেষ্টা। জবাবটা কয় পাতার ছিল? প্রথম জবাবটা 5 বা 6 পাতার ছিল, আর দ্বিতীয় জবাবটা ছিল 2 পাতার। দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেইন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কোঅপারেট করি সেক্ষেত্রে আমার আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হয়ে যাবো, যেহেতু সংবিধান এখনো আছে। আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই, আর বাতিল তো করতে পারবে না ইনশাল্লাহ। তো সংবিধান যেহেতু আছে, সংবিধান অনুযায়ী আমি যদি এই গভর্নমেন্টকে সমর্থন করি তাহলে আমি রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হব। তো এটা আমার সেকেন্ড জবাব ছিল। তো আমি অপরাধী হতে চাই না।